আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। একটা প্রশ্ন সবার মধ্যেই এখন ঘুরপাক খাচ্ছে যে আহ, সরকারের সঙ্গে জনগণের দূরত্ব বাড়ছে কিনা। এই প্রশ্নটা নানা কারণে উঠছে। একটা বড় পরিবর্তন আমরা লক্ষ্য করলাম, যেটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে 21 নভেম্বর 2024 সশস্ত্র বাহিনী দিবস। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যেটা সেনাকুঞ্জে অনুষ্ঠিত হয় প্রতি বছর, সেখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস গিয়েছিলেন, বক্তৃতা করেছেন, এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন। এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস বেগম জিয়াকে যেভাবে স্বাগত জানিয়েছেন তার বক্তৃতায়, এবং দুজন খানিকটা সময় আমরা দেখেছি কুশলাদি বিনিময় করেছেন। বেগম জিয়া সম্ভবত 12 বছর পরে এই অনুষ্ঠানটিতে যোগ দিয়েছেন। আমি মনে করি এটা একটা বড় টার্নিং পয়েন্ট সরকারের সঙ্গে জনগণের, সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্পর্কের ক্ষেত্রে। দেশটা রাজনীতিবিদরা চালাবেন এবং এটা সহজেই অনুমেয়, আমরা পছন্দ করি কিংবা না করি। আগামী দিনে জনগণের ভোটের মধ্য দিয়ে কারা ক্ষমতা আসতে পারেন, সার্বিক বাস্তবতায় বিগত 15-16 বছরের ইতিহাস, জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং পার্সোনালি বেগম জিয়ার দুর্বলতা, সীমাবদ্ধতা সমালোচনা আমরা যাই করি না কেন, তার যে একটা ইমেজ আছে, এবং সেই ইমেজটাকে যেভাবে প্রফেসর মোহাম্মদ ইউনূস এন্ডোর্স করেছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি এর আগেও প্রফেসর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করেও বেগম খালেদা জিয়া জাতীয় সংসদে তার প্রশংসা করে বক্তৃতা করেছেন যখন তিনি সংসদে ছিলেন। সো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, এবং এটা আগামী দিনে রাজনৈতিক পথ চলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যে কারণে এই আলোচনাটা আমি করতে চাই সেটা হচ্ছে যে আমরা জানি যে জনগণের বিভিন্ন অংশের বা শ্রেণীর মধ্যে অভূতপূর্ব একটা ঐক্য যদি তৈরি হয়, তাহলে অভ্যুত্থান সংগঠিত হয়, এবং সেটা বাংলাদেশে জুলাই আগস্টে কিন্তু হয়েছে। ছাত্ররা শুরু করেছে, কিন্তু এর পেছনে একটা ইতিহাস আছে, এবং একটা পর্যায়ে গিয়ে ছাত্রদের সঙ্গে সাধারণ জনগণ মিশে গেছে। স্পন্টেনিয়াস মুভমেন্ট ছিল এটা, এবং বাংলাদেশে সেই জিনিসটাই হয়েছে জুলাই আগস্ট। এবং এখন যেটা কথা সেটা হচ্ছে যে এমন ঐক্যবদ্ধ জনজাগরণের মাধ্যমে এবং অভ্যুত্থানের মাধ্যমে গঠিত যে সরকার, সেই সরকারের সাথে জনগণের দূরত্ব কেন তৈরি হলো। অনেকে ভিন্ন মত পোষণ করতে পারেন যে না, কোনো দূরত্ব নেই, কিন্তু আমি মনে করি খানিকটা হলেও দূরত্ব আছে। এবং এই প্রশ্ন তোলাটা কিন্তু স্বাভাবিক, এবং এই প্রশ্ন আসবেই সামনে যে এই দূরত্বটা কেন তৈরি হলো। এর একটা কারণ আমার কাছে মনে হয় যে যারা সরকারের দায়িত্বে আছেন তাদের সাথে সরকারের সরাসরি সম্পর্কটা নেই। এটা যদি 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার হতো তাহলে এই সম্পর্কের প্রশ্ন আসতো না, কিন্তু যে দীর্ঘমেয়াদী সরকার, কাজে এই সম্পর্কটা অত্যন্ত জরুরি। এই সরকার এমন অনেকে আছেন যারা এই অভ্যুত্থানের স্পিরিট বা চেতনাটা ধারণ করেন কিনা তা নিয়ে কিন্তু জনমনে সন্দেহ আছে। এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক লেখালেখি আছে, অনেক ক্ষোভ আছে। আবার এমন প্রশ্ন সামনে আসছে যে আওয়ামী শাসন আমলের সুবিধাভোগীদের কাছে তারা অসহায়ভাবে নথি স্বীকার করে নিয়েছেন, অর্থাৎ সরকার পরিচালনার নানা পর্যায়ে যারা আছেন তারা এক ধরনের নথি স্বীকার করে নিয়েছেন। আমার কাছে মনে হচ্ছে যে এই সবগুলো কারণের বাইরের জরুরি যে কারণটি, তা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে এই সরকার প্রথম থেকেই সহযোগিতা করবে, সেটা আমার প্রত্যাশা ছিল, এবং সেই সহযোগিতা ও নির্ভরশীলতার বা বিশ্বস্ততার যে সম্পর্কটা তাদের মধ্যে থাকা উচিত ছিল সেটা দেখা যায়নি। এই সম্পর্কটা তৈরি করতে তারা ব্যর্থ হয়েছেন, যার ফলে জনবিচ্ছিন্নতা প্রকট হয়ে উঠেছে দিন দিন। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে তাদের যে সম্পর্কটা তৈরি করা উচিত ছিল, এসব কথাবার্তা বললে অনেকে আবার মনে করেন যে আমি কি বিএনপির হয়ে কথা বলছি কিনা, বা আমি কি বিএনপি না। একেবারেই
মনে করবার কোনো কারণ নেই, কারণ আমি আওয়ামী লীগকেও স্পেস দেবার কথা বলি, আওয়ামী লীগকেও ইলেকশনে সুযোগ দেবার কথা বলি। আমি বিএনপিও না, আওয়ামী লীগও না। আমি যেটা একজন পলিটিক্সের স্টুডেন্ট হিসেবে বা আমি মনে করি আমি আমার দেশটাকে যথেষ্ট ভালোবাসি, সেই বিবেচনা থেকে আমি আমার কথাটা বলছি। এই বাস্তবতাটা আমরা অনুপস্থিত দেখেছি। হ্যাঁ, সরকারে যারা আছেন তারা বলতে পারেন না, আমরা তো কয়েক দফা তাদের সঙ্গে মিটিং করেছি বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছি। আমার কাছে, আমি এটা আগেও বলেছি, এটা আমার কাছে এক ধরনের পিয়ার অ্যাক্টিভিটিস পড়েছে। ডায়ালগ এভাবে হয় না। ডায়ালগের জন্য সময় দরকার, খোলামেলা আলোচনা দরকার উভয় পক্ষে, সেটা আমরা অনুপস্থিত দেখেছি। এবং আমরা জানি যে রাজনৈতিকভাবে জনগণের প্রতিনিধিত্ব করেন রাজনৈতিক দলগুলি। আসলে সরকারের লোকজন এখন বলতে শুরু করেছেন যে নির্বাচন হবে, তারাই দেশ চালাবেন, রাজনীতিবিদ। এটা মানতে হবে, তাদের আমরা পছন্দ করি না করি, তারা হয়তো সত্যি মিথ্যের মিশেল দিয়ে চলেন, দুর্নীতি করেন, অন্যায় করেন, কিন্তু তারপরও তাদেরকেই আসলে বিবেচনার মধ্যে রাখতে হবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। তো এটা আমরা পছন্দ করি বা না করি তাতে কিছু যায় আসে না। এবং শেষ পর্যন্ত জনগণ রাজনৈতিক দলগুলোর ব্যানারেই নিজেদের যে সক্রিয়তা বা রাজনৈতিক অংশগ্রহণ সেটা প্রকাশ করেন। রাষ্ট্র চালনা একটা রাজনৈতিক বিষয়। রাষ্ট্র চালাতে হলে স্টেট মেকানিজমটা আপনাকে বুঝতে হবে। রাষ্ট্র চালাতে গেলে জনগণের সঙ্গে আপনার সম্পর্কটা তৈরি করতে হবে। ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল, যেটা আমি আবারও বলতে চাই, বিএনপির সাথে এই সরকার একটা বড় অংশ, এবং বিশেষ করে তরুণদের একটা অংশ যখন সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করবার বদলে বৈরিতা উস্কে দেওয়ার নীতি নিয়েছে, তখন সরকারের সাথে জনবিচ্ছিন্নতা তৈরি হচ্ছে বলে অনেকে মনে করেন। এই যে তরুণদের কথা বললাম, তাদের অবদান কিন্তু অস্বীকার করা যাবে না, কিন্তু তাদের ইমেজ যখন ইয়ং টার্সের মতো হয় তরুণ তুর্কি হিসেবে, এবং এই তরুণ তুর্কিদের আমরা বিএনপির শাসনামলে আগে দেখেছি যে তরুণ তুর্কিরা সামনে এসে, বা আওয়ামী লীগের সময় দেখেছি, আসলে তারা তারুণ্যের যে জয় জয়কার, তারুণ্যের যে শক্তি, সেটাকে ব্যবহার করবার বদলে তারুণ্যকে প্রশ্নবিদ্ধ করেছে। সেটা এখন হচ্ছে। সো রাজনৈতিক দলগুলোর কোনো ত্রুটি নেই সে কথা আমি বলছি না। বিএনপি ক্ষমতায় গিয়ে ডেলিভার করতে পারবে, দেশ ভালোভাবে শাসন করতে পারবে, তাদের 31 দফা কর্মসূচি অঙ্গীকার যাই থাকুক না কেন, সেই গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না। আমি তাদের কেউ নেই, কিন্তু একজন অবজারভার হিসেবে আমি এটা বলছি না। হ্যাঁ, তাদের মধ্যে অনেক ম্যাচুরিটি আমরা লক্ষ্য করছি, আবার তৃণমূলকে তারা কন্ট্রোল করতে পারছে না সেটাও দেখছি, কিন্তু এই অঙ্গীকার আমি আপনাদেরকে করতে পারবো না, বা আমার কাছে সেটা মনে হয় না। কিন্তু লেট পিপল ডিসাইড, দেশের সিস্টেম ওয়ার্ক করুক, সেটা আমি চাই। তাতে করে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি কিছু যায় আসে না। এবং জনগণকে সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষমতা আমাদের দিতে হবে। সো বিএনপির যে দুর্বলতা ছিল, সেই দুর্বলতার ফলেও কিন্তু দেশে ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র কায়েম হচ্ছে, এটা অনস্বীকার্য, এটা স্বীকার করতে হবে আমাদের। কিন্তু সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক এবং কাজের সম্পৃক্ততার ধরনটা ঠিক কী হবে, কী হওয়া উচিত, সেটা করে উঠতে না পারাতে তার প্রভাব আমরা সব জায়গায় দেখতে পেয়েছি, এবং তার একটা প্রভাব কিন্তু সর্বত্রই পড়ছে, সেটা খুবই স্পষ্ট। গোটা রাজনৈতিক সংস্কৃতি রাতারাতি ঠিক হয়ে যাবে এমন দাবি কেউ করে না, কিন্তু একটা ইতিবাচক পরিবর্তনের পথে যাত্রার জন্য যে ঐক্য দরকার, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সরকারের 100 দিন নিয়ে অনেক আলাপ হচ্ছে, সফলতার অনেক কথা সামনে এসছে, অনেক ব্যর্থতার কথাও আসছে, কিন্তু সাধারণ মানুষ যেটা আশা করেছিল যে তাদের জীবনধারণের কষ্ট কিছুটা লাঘব হবে, তা হয়নি। বাজারের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, আইন শৃঙ্খলার অবস্থা এখনো উন্নতি হয়নি, প্রতিষ্ঠানগুলো ঠিকঠাক মতো কাজ করছে না, সমাজে এখনো শৃঙ্খলা ফিরে আসেনি। সব মিলে জনগণ এই সরকারকে অপছন্দ না করলেও তাদের নিয়ে যে খুশি হতে পারছে না, এটা বলাই যায়। অন্যদিকে সরকারকেও কাজ করতে হবে জনগণের সুবিধা এবং অসুবিধার দিকে তাকিয়ে বা লক্ষ্য রেখে। প্রতিটি স্তরে যদি জনগণের সাথে সরকারের এমন বিচ্ছিন্নতা থেকে যায়, তাহলে কোনো সংস্কার কাজে কিন্তু বাস্তবে রূপ লাভ করবে না। কারণ এটা আমাদের মাথায় রাখতে হবে, এইসব সংস্কার তো জনগণের জন্যই। তো সেই জনগণই যদি সরকারকে নিজেদের সরকার বলে মনে করতে না পারে, তাহলে তাদের সংস্কারের পদক্ষেপ জনসমর্থন পাবে না। সেই ক্ষেত্রে দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে আমি মনে করি সরকারের সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নিতে হবে। রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করবার মাধ্যমে
সরকারের সাথে জনগণের সম্পর্ক দ্রুত উন্নতির দিকে নেওয়া এখনো সম্ভব, এবং তাতে করে সরকার যদি আরেকটু বেশি সময় চায় তার কাজগুলো শেষ করতে, সেই সময় কিন্তু রাজনৈতিক দলগুলোর থেকে পাবে। আর বিচ্ছিন্নতা, দূরত্ব কিন্তু সরকারকে সেই সময়টা দেবে না, এটা মাথায় রাখতে হবে। আরেকটা কথা বলা খুবই জরুরি আমি মনে করি, যে এই সরকারের ক্ষেত্রে যে প্রবণতা দেখা যাচ্ছে সেটার কিছুটা আওয়ামী প্রবণতা তাদের মধ্যে আছে। ইতিহাস নিঃসন্দেহে জুলাই আগস্টের ঘটনা প্রবাহ আমাদের মাথায় রাখবে। আমরা যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করব, তাদের পরিবারের পাশে দাঁড়াবো, যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করব, এবং ইতিহাসে এই ঘটনা প্রবাহকে কিভাবে স্থায়ী রূপ দেওয়া যায় তার জন্য কাজ করব। কিন্তু শুধুমাত্র সেই বয়ান দিয়ে বাকি বিষয়গুলো ইগনোর করলে ওই আওয়ামী লীগের মতোই অবস্থা হবে। আমাদের ইতিহাসে সবচেয়ে গৌরবজনক অধ্যায় মুক্তিযুদ্ধ, কিন্তু আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধ বেচতে বেচতে এমন জায়গায় নিয়ে গেছে যে মুক্তিযুদ্ধ আমাদের মধ্যে কোনো আবেদন আর তৈরি করেনি, এবং তারা আসলে গভর্ন করতে পারেনি, ডেলিভার করতে পারেনি। এটা আমাদের মাথায় রাখতে হবে। শেষ কথা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। কেউ কেউ মনে করেন, সম্প্রতি তিনি আমাদের সিজিএস এর ফ্ল্যাগশিপ কনফারেন্স বে অফ বেঙ্গল কনভারসেশনে ইনগুরাল স্পিকার হিসেবে এসেছিলেন। কেউ কেউ আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করেছেন যে তিনি আশায় আমি কি সরকারের সমালোচনা বন্ধ করে দিব কিনা। না, একদমই না। তিনি যেই হন না কেন, তিনি আমার যত ঘনিষ্ঠই হন না কেন, সাংবাদিক হিসেবে, একজন বিশ্লেষক হিসেবে আমার দায়িত্ব হচ্ছে সরকার বিরোধী প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করা। আমি এটা অব্যাহত রাখবো, এবং আমি শিওর প্রফেসর মোহাম্মদ ইউনূসও সেটা আমার কাছ থেকে আশা করেননি। এবং তবে আমি এটা বলতে চাই, ওনাকে সরকার সম্পর্কে, তার সহকর্মীদের সম্পর্কে আরো একটু সজাগ সতর্ক থাকতে হবে। আমি জানি প্রফেসর মোহাম্মদ ইউনূস এই সরকারের প্রধান না হলে, বা সরকারের রাষ্ট্রের এই দায়িত্ব না নিলে ওনার জন্য এমন কোনো ক্ষতিবৃদ্ধি হতো না। কারণ ওনার গ্লোবাল যে পরিস্থিতি, পরিচিতি, সম্মান, এটা একটা বিরল সারা পৃথিবীর জুড়ে। আপনি অনেক দেশের ট্যাক্সি ড্রাইভারও আর কিছু না চেনে ওনাকে চেনে বাংলাদেশের প্রসঙ্গ আসলে। সো আমি মনে করি এটা ওনার জন্য একটা বড় অর্জন। আমরা যারা আছি তারা যেন ওনাকে কোনোভাবেই ছোট করে না ফেলি, কারণ আমাদের গর্ব করবার মতো এমন খুব বেশি কিছু নেই। ব্যক্তি হিসেবে ওনার সীমাবদ্ধতা থাকতে পারে, দুর্বলতা হয়তো আছে, আমরা কম বেশি সেগুলো অনুমান করতে পারি, আজ করতে পারি। কিন্তু ওনার মতো ভিশনারি মানুষ, যিনি স্বপ্ন দেখতে পারেন, মানুষকে স্বপ্ন দেখাতে পারেন, ওনার মতো ইন্টারন্যাশনাল কানেকশনস পৃথিবীতে খুব কম মানুষের আছে। বাংলাদেশকে সেটা কাজে লাগাতে হবে, এবং সেটা করবার জন্য, বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাবার জন্য ওনার ত্যক্ত তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে উনি বুঝেছেন যে বাংলাদেশের জনগণের পাশে ওনার দাঁড়ানো দরকার। সেই জায়গায় নিয়ে যাবার জন্য এই 84 বছর বয়স্ক মানুষটিকে আমাদের সহযোগিতা করতে হবে, এবং কোনোভাবেই যেন উনি অসম্মানিত না হন। আমি মনে করি সরকারের ঝুঁকি টুকি যাই থাকুক, বিপদ যাই হোক, সেগুলো সামাল দেওয়া যাবে, কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূসকে যেন আমরা কোনো অবস্থায় যে ডাউন না করি। এবং আমি মনে করি ওনার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ওনারও এনগেজমেন্ট বাড়ানো দরকার। রাজনৈতিক দলগুলো ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, ওনাকে আরও কীভাবে কাজে লাগানো যায় দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, যতটুকু সম্ভব ওনার শরীর যদি অ্যালাউ করে, আমরা যেন ওনাকে ব্যবহার করতে পারি দেশের স্বার্থে। ওনার এতে তেমন কোনো সাফল্য হবে না। আর সব কথার মূল কথা, দেশটা আমাদের সবার, আসুন আমরা সবাই দেশের জন্য কাজ করি, এবং সেখানে পারস্পরিক সহযোগিতা আমরা অব্যাহত রাখি, আমাদের ভিন্ন মত থাকা সত্ত্বেও। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।